জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে দুটো ফাটাফাটি মিড ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করব এবং এই দুটো কোম্পানির মধ্যে একটি কোম্পানি হয়তো আবার সুযোগ তৈরি করতে পারে একটা, এবং আরেকটা কোম্পানি অলরেডি সুযোগ দিয়ে বসে আছে। তো এই যে সুযোগ তৈরি হতে পারে এবং সুযোগ দিয়ে বসে আছে, এই ব্যাপারটা আমার নিজস্ব যতটুকু আইডিয়া আছে সেই লজিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুমান করেছি জাস্ট, তো এই অনুমানটা কেন করেছি, কি ব্যাপারের জন্য, সেটা আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। তো স্টক দুটি দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। ভিডিওটি পুরোপুরি এডুকেশন পারপাস থাকবে এবং আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো এই দুটো মিড ক্যাপ কোম্পানি আমার খুবই পছন্দের কোম্পানি, এবং একটা কোম্পানি অলরেডি এখন চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করা আছে এবং 1 বছরে একদম টপ লেভেলে বসে আছে, টপ লেভেলে এখন ট্রেড করছে। এবং গত 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাই তাহলে মোটামুটি একটা ইউশেপ বানিয়ে তারপরে কিছুদিন আগে একটা কারেকশন হয়েছিল, ক্র্যাশ হয়েছিল বলতে পারেন। তো তারপরে আবার একটা ইউশেপ কমপ্লিট করে প্রায় টপ লেভেলেই বসে আছে। এবারে এই কোম্পানিটা হয়তো আমার মনে হচ্ছে এই টপ লেভেল থেকে আবার নিচের একটা ডাউন সাইডে আসতে পারে, তার প্রপার লজিকটা বোঝানোর চেষ্টা অবশ্যই করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। স্টকের নাম দেখে কোনো প্রকার বাই, হোল্ড, সেল, এভারেজ এইরকম কোনো ডিসিশান নেবেন না আমার কথা শুনে। সেটা আপনি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশান নেবেন, কারণ লস হলে আপনার হবে, প্রফিট হলেও আপনার হবে। সুতরাং সেই ডিসিশানটা সম্পূর্ণ আপনি নেবেন, কারণ আমার ভিডিও দেখে কখনোই এই বাই, হোল্ড, সেল, এভারেজ এইরকম ডিসিশান নেবেন না। এটা শুধুমাত্র আমার ভিডিও দেখে নয়, যে কোনো কারোর ভিডিও দেখে কখনো এটা করবেন না। সবসময় প্রপার নলেজ শেয়ার করবেন। আমি এখানে আমার ব্যক্তিগত আইডিয়াটা আপনার সামনে তুলে ধরছি। তো দেখুন, দুটো কোম্পানি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। এবার মিড ক্যাপ কোম্পানিতে যখনই আপনি কাজ করবেন, সেটাতে কাজ করার কিছু টেকনিক জানা উচিত। সেই টেকনিকটা একটু সামান্য শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, আমি আমার ব্যক্তিগত ধারণাটাই শেয়ার করব, ঠিক আছে? আপনি আপনার মতো প্রপার, আপনি যে সিস্টেমে কাজ করেন সেই সিস্টেমেই করবেন। যদি আমার সিস্টেমটা পছন্দ হয় তাহলে সেটা নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি। এখন 1 বছরের চার্ট প্যাটার্নের মধ্যে আমি কিছু লো পয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো হচ্ছে হাই পয়েন্ট এবং এইগুলো হচ্ছে লো পয়েন্ট দেখতে পাচ্ছি। এই লো পয়েন্টগুলোকে মার্ক করতে হবে। আর প্রথমত টার্গেট হচ্ছে আপনাকে একটা মিড ক্যাপ কোম্পানি কেমন কাজ করা উচিত, সেটা কখনোই শর্ট টাইমের জন্য নয়। মিড ক্যাপ কোম্পানিতে কাজ করা উচিত লং টাইমের জন্য, মানে লং টাইমে একটা ভালো রিটার্ন নেওয়ার জন্য। শুধুমাত্র শেয়ার প্রাইস দেখে নয়, কোম্পানি সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে কোম্পানির বিজনেস স্টাডি করে তারপরে গিয়ে সঠিক জায়গায় নিজের পজিশন বানানো, এটাই হচ্ছে প্রপার কাজ। এবং তারপর কাজ হচ্ছে টাইম দেওয়া। এবং যারা কন্টিনিউ এসআইপি করতে থাকবেন তাদের জন্য হচ্ছে এই লো পয়েন্টগুলো। এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের জন্যও ধৈর্য ধরে বসে থাকতে হবে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং মোটামুটি একটা লো পয়েন্ট দেখে ইনভেস্ট করতে হবে। এবার সেখান থেকে যতটুকু আপনার টার্গেট আছে, কারোর 50% টার্গেট হতে পারে, কারোর 100% টার্গেট হতে পারে, কারোর 200%, কারোর 500%, যার যেমন, যে যেরকমভাবে মনে করছেন যে কোম্পানিটা এইভাবে বড় হতে পারে সেই রকমভাবে তার টার্গেটটা নিয়ে চলতে পারে, ঠিক আছে? তাহলে মিড ক্যাপ কোম্পানিতে কখনোই ইউ পদ্ধতি চলবে, তবে সেটা লং টাইমে চলবে। লং টাইম মানে এই যে দেখুন, 1 বছরের চার্ট প্যাটার্ন একটা উপর থেকে নিচে এসছে, কিন্তু আলটিমেটলি ইউশেপ বানিয়েছে। রাইট কোম্পানি যখনই হবে তখন সেটা বাউন্স ব্যাক করবে এবং ইউশেপ বানাবে। কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপের ক্ষেত্রে আপনাকে এই ইউয়ের জন্য সময় দিতে হবে। এবং লং টাইম ফ্রেমে আমি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, তাহলে 5 বছরের মধ্যে দেখুন, এখান থেকে একটা ইউশেপ তৈরি করতে কোম্পানিটি প্রায় এই জায়গা থেকে 12ই নভেম্বর 2021 থেকে 2024, তো টাইমটা কিন্তু নিয়েছে প্রায় 3 বছর। তো এই 3 বছরের মধ্যে একটা ইউ কমপ্লিট করেছে।
তার মানে বুঝতে পারছেন, রাইট কোম্পানি যখনই হবে তখন সে ইউসেফ বানাবে, বাউন্স ব্যাক করবে। এবার যারা যারা এই রকম লেভেলে ইনভেস্ট করেছেন, আমি তো কন্টিনিউয়াসলি কভার করেছি প্রায় 100-150 টাকা এরকম জায়গা থেকে, 100 টাকা, 110 টাকা, 120 এরকম প্রত্যেকটি রেঞ্জেই আমি কভার করেছিলাম। তো সেই মুহূর্তে যারা স্টাডি করে কোম্পানিটা ভালো লেগেছিল, ইনভেস্ট করেছিলেন, তারা একটা ভালো রিটার্নও পেয়েছিলেন। এবং তারপর কিছুদিন আগে একটা ক্র্যাশও হয়েছিল, সেখানে মাইনাসও হয়েছিল, কিন্তু আলটিমেটলি আবার আজকে টপ লেভেলেই বসে আছেন। এবং যারা অলরেডি সেখান থেকে হোল্ড করে আছেন তারা একটা মোটামুটি তাদের টাকা ডবলও হয়ে গেছে। ঠিক আছে, এইবার এই কোম্পানিটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখে নিই কোম্পানির নাম। তো নাম দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। কোম্পানিটি হচ্ছে মনপ্পুরম ফাইন্যান্স। তো এই মনপ্পুরম ফাইন্যান্সে আমার যেটা মনে হচ্ছে সেটা এই 1 বছরের এখন টপ লেভেলে বসে আছে এবং একটা ইউসেপ কমপ্লিট করে একটা রেঞ্জ ধরে আছে। এইবার আমার মনে হচ্ছে এখান থেকে একটা ডাউনফল হতে পারে। সেটা কেন হতে পারে সেই কারণটা অবশ্যই শেয়ার করব। তার আগে একটু দেখে নেব কোম্পানির ব্যবসা সম্পর্কে। মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড ভারতের একটি শীর্ষস্থানীয় নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এনবিএফসি, যা মূলত সোনার ওপর ভিত্তি করে ঋণ প্রদান করে। ঠিক আছে, গোল্ড লোনে কাজ করে। 1949 সালে কেরালার ত্রিশূর জেলার ভালাপাদ গ্রামে শ্রী ভিসি পদ্মনাভন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। 1986 সালে তার পুত্র শ্রী ভিভি নন্দকুমার কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন এবং 1992 সালে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। তার মানে 1992-তে স্টক মার্কেটে লিস্টেড হয়। মূলত কার্যক্রম ও পরিষেবা, মনপ্পুরম ফাইন্যান্স মূলত সোনার ওপর ভিত্তি করে ঋণ প্রদান করে থাকে, যা কোম্পানির মোট আয়ের প্রায় 75%। তার মানে কোম্পানির 75% বিজনেস গোল্ড লোন থেকে আসে। এছাড়াও প্রতিষ্ঠানটি নিম্নলিখিত পরিষেবা প্রদান করে। কি যেমন হাউজিং ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্স, এছাড়া এসএমই ও বাণিজ্যিক ঋণ দেয়, বিমা, ব্রোকিং ও মানি ট্রান্সফার পরিষেবা কোম্পানি করে। আর্থিক ব্যবসায়িক তথ্য, শাখা সংখ্যা কোম্পানির কত আছে? ভারতের 28টি রাজ্যে ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 5000-এর বেশি শাখা রয়েছে কোম্পানির। গ্রাহক সংখ্যা কত? প্রায় 2.4 মিলিয়ন। ঠিক আছে, সম্পদ ব্যবস্থাপনা কত? 43,000 কোটি। কর্মী সংখ্যা প্রায় 50,000-এর বেশি। সাম্প্রতিক উন্নয়ন, 2025 সালে মার্চ মাসে মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম বেইন ক্যাপিটাল ঘোষণা করে যে তারা মনপ্পুরম ফাইন্যান্সের 18% শেয়ার 508 মিলিয়নে অধিগ্রহণ করবে। এই বিনিয়োগের ফলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সিইও শ্রী ভিভি নন্দকুমার নন এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে পরিবর্তিত হবেন। বেইন ক্যাপিটালের এই অংশীদারিত্ব কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি সোনার ঋণ ব্যবসার সম্প্রসারণে সহায়ক হবে। আচ্ছা, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে? প্রমোটার হোল্ডিং 34%, এফআইস আছে 25%, ডিআইস আছে মোটামুটি 15-16% এবং পাবলিক আছে 24%। তার মানে ম্যাক্সিমাম বড় প্লেয়ারের সংখ্যাই বেশি। কোম্পানির ভবিষ্যতে মিশন কী আছে? মনপ্পুরম ফাইন্যান্সের মিশন হলো সহজলভ্য ও স্বচ্ছ আর্থিক পরিষেবা প্রদান করে গ্রাহকদের জীবনের মান উন্নত করা। তারা প্রযুক্তির ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ওপর গুরুত্ব দেয় এবং নৈতিক ব্যবসায়িক চর্চা ও কর্পোরেট গভর্নেন্সে প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগের ঠিকানা, কোম্পানি কোথাকার কোম্পানি? কেরালা। ঠিক আছে, মনপ্পুরম ফাইন্যান্স তাদের সোনার ঋণ ব্যবসার মাধ্যমে ভারতের আর্থিক পরিষেবা খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাদের সম্প্রসারিত পরিষেবা ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তারা গ্রাহকদের আরও উন্নত ও সহজলভ্য আর্থিক সমাধান প্রদান করছে। তো কোম্পানির বিজনেস সম্বন্ধে বুঝে গেলেন। তাহলে গোল্ড লোনের ওপরেই কোম্পানির ম্যাক্সিমাম বিজনেস। ঠিক আছে, এইবার আমি চলে আসি কোন পয়েন্টে কারণে আমি দেখতে পাচ্ছি। তো মনপ্পুরম ফাইন্যান্স বলতে পারেন মার্কেটের সেকেন্ড লিডার। ফার্স্ট কে আছে? ফার্স্ট আছে মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্স হচ্ছে গোল্ড লোনে একদম টপ নাম্বার 1। তারপরে এই মনপ্পুরম আর আইআইএফএল ফাইন্যান্স, এই দুজনের মধ্যে একটু কম্পিটিশন চলে, কেউ সেকেন্ড কেউ থার্ড, মানে সেকেন্ড আর থার্ডের মধ্যে একটু কম্পিটিশান চলে। আচ্ছা, এবার আমি চলে আসি কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে? 19,351 কোটি টাকা।
তাহলে মার্কেট ক্যাপ 20,000 কোটির নিচে আছে। এবং আমি যখন থেকে কভার করেছিলাম এই কোম্পানিটি প্রায় 11-12 হাজার কোটি টাকা এরকম মার্কেট ক্যাপ ছিল, সেখান থেকে আজকে একটা ভালো মানে অনেকেই ডবলেরও বেশি করে ফেলেছেন আর কি। আচ্ছা, মার্চ কোয়ার্টারের রেভিনিউটা যদি চেক করি তাহলে 2,360 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,560 কোটি। তাহলে প্রিভিয়াস কোয়ার্টার থেকে রেভিনিউটা ডাউন, এবং প্রিভিয়াস ইয়ার থেকে যদি দেখি 2,348 কোটি, 2,360 কোটি। ইয়ারলি পারফরমেন্স সেম, কোয়ার্টারলি ডাউন। এইবার সব থেকে বড় ব্যাপার, কোম্পানির আমি যদি নেট প্রফিটে চলে যাই তাহলে নেট প্রফিটে নেগেটিভ 203 কোটি টাকা নেগেটিভ হয়ে গেছে, এবং ইপিএসও নেগেটিভ হয়ে গেছে, যেটা আগের কোয়ার্টারে একটু কমেছিল, এই কোয়ার্টারে কিন্তু সেটা নেগেটিভে চলে গেছে। এটাই একটা মাইনাস পয়েন্ট, ঠিক আছে। তো রেভিনিউ ডাউন, নেট প্রফিটও হয়নি, উল্টো নেগেটিভ, এইটা মাইনাস পয়েন্ট এর কারণে। এবং এই যে Q4 রেজাল্টটা, এই Q4 রেজাল্টটা গতকাল এসছে। এবার গতকাল শনিবার ছিল, আজকে রবিবার, মার্কেট বন্ধ দুদিন, আগামীকাল সোমবার মার্কেট ওপেন হবে। এবার মার্কেট ওপেন হওয়ার পর আমার ব্যক্তিগত ধারণা এটাই যে এই কোম্পানিটা হয়তো একটু ডাউন সাইড আসতে পারে। তাহলে এবার আমার কাছে যেহেতু এই কোম্পানিটা একটা রাইট কোম্পানি, তো সুতরাং এই ডাউন সাইডে আসলে এবার কোম্পানির বিজনেস একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার খারাপ চলতে পারে, ঠিক আছে। এবার কন্টিনিউয়াসলি যদি খারাপ করতে থাকে তখন সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে। যেহেতু এখন কোয়ার্টার রেজাল্ট ডাউন এসছে, সুতরাং নেগেটিভ এসছে, উল্টো প্রফিট তো কিছু হয়নি, উল্টো নেগেটিভ। তাহলে সুতরাং নেগেটিভ প্রফিটের কারণে এবং নেগেটিভটাও প্রচুর পরিমাণে বেড়েছে, তার মানে একটা বড়সড় ক্র্যাশের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত ধারণা শেয়ার করলাম, তবে আমার ধারণা কিন্তু ভুলও হতে পারে। আপনি সবসময় আপনার মতো স্টাডি করে নেবেন। এটা যা কিছু বললাম সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা। আচ্ছা, এবার ইয়ারলি পারফরমেন্সটা দেখে নেব। বছরের পারফরমেন্স কিন্তু কন্টিনিউয়াসলি ঠিক আছে, বাড়ছে, যেটা একটা ভালো সাইন। মানে যেহেতু মিড ক্যাপে লং টাইমের জন্য কাজ করতে হয়, তো লং টাইমে বছরের পর বছর কোম্পানি উন্নতি করছে কিনা সেটা দেখতে হয়। তো সেই জায়গা থেকে যদি দেখি তাহলে সেই জায়গা থেকে কিন্তু গ্রোথ করছে। আগের বছরে 8,800 কোটি রেভিনিউ ছিল, সেটা বেড়ে 10,000 কোটি টাকা হয়েছে, এবং নেট প্রফিট এই ডাউনফল হয়ে গেছে। এখন 2,197 কোটি ছিল, সেখান থেকে 1,173 কোটি, তো একটু মাইনাস হয়েছে অবশ্যই এই বছরে 2025 ফাইন্যান্সিয়াল ইয়ার। ইপিএসও ডাউন হয়ে গেছে, যার কারণে তো রেজাল্টটা কোয়ার্টারলি যেটা দেখলেন, কোয়ার্টার 4 রেজাল্টটা নেগেটিভ, অবশ্যই নেগেটিভ রেজাল্ট। সুতরাং এই নেগেটিভিটির জন্য আবার হয়তো ডাউনফল দেখা যেতে পারে। বাকি কোম্পানির কাছে রিজার্ভস বাড়ছে, বোরোয়িং বাড়ছে, সব কিছুই ঠিক আছে। ফাইন্যান্স কোম্পানি যেহেতু বোরোয়িং যত বাড়বে তত ভালো। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণ বেড়েছে, ফান্ডামেন্টাল বাকি সমস্ত দিক থেকেই সব কিছুই ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে কিনা মার্চ পর্যন্ত সেটা একটু দেখে নেব। প্রমোটার হোল্ডিং সেমই আছে, এফআইস হোল্ডিং বেড়েছে, ডিআইস হোল্ডিং বেড়েছে, এবং পাবলিক হোল্ডিং কমেছে। এবার পাবলিক হোল্ডিং যতটা কমেছে, এখন এবার এফআইস ডিআইস এই কোয়ার্টার রেজাল্টের এফেক্টটা কী দেখায়, তাদের কাছে হোল্ডিং আছে অনেকটাই, ঠিক আছে, তারা কি করছে সেটা দেখতে হবে। তো এফআইস ডিআইস মানেই হচ্ছে বড় প্লেয়ার যখন এই রেজাল্টটাকে খারাপ দেখবে, তারা যখন বড় মাত্রায় সেলিং করবে, এবং তার সাথে সাথে পাবলিকও আছে, ঠিক আছে, পাবলিকের মধ্যেও বড় বড় ইনভেস্টার হতে পারে। এবার যখন বড় মাত্রায় একটা স্টকে সেলিং হবে, সেক্ষেত্রে তখন সেলিং প্রেশারের চোটে সেই কোম্পানিটা একটা ডাউনফল কিন্তু দেখাতেই পারে। তো এটা আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করলাম, ঠিক আছে। তো এই একটা কোম্পানি হয়ে গেল। এবার আরেকটা কোম্পানি হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটি পার্টিকুলার ফিল্ডে 40% মার্কেট শেয়ার রাখে, এবং এক বছরের রিটার্ন যদি চেক করি তাহলে প্রায় 15% নেগেটিভ, এবং ওপরের টপ লেভেল থেকে দারুণ একটা ডাউনফল হয়েছে, এবং ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা চলছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে আপ ডাউন করে একটা সুন্দর অপরচুনিটির মধ্যে আছে, ধীরে ধীরে আবার রিকভারি করার চেষ্টা করছে। তো এই কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কন্টিনিউয়াসলি ভালো আসে। প্রিভিয়াস Q3 রেজাল্টটা একটু নেগেটিভ এসেছিলো, এইবারে Q4 যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। এইবারে লাস্ট দিনকে আমরা যদি দেখি তাহলে একদম ফিনিশিং মোমেন্টে গিয়ে একটা স্পাইকও মেরেছে। এইবারে দেখুন এই কোম্পানিটা একটা সুন্দর অপরচুনিটিতে তো এখনও আছে, ঠিক আছে, নিচ থেকে একটা ধীরে ধীরে ইউসেপ তৈরি করছে। তো নিচের মোটামুটি এই লেভেলগুলো হচ্ছে ঠিকঠাক জায়গা, নিচের লেভেল,
এইবার তারপরে রইল মিড ক্যাপ, তারপরে আপনার টার্গেট সংখ্যা যদি আপনার মনে হয় ভালো কোম্পানি। এবার আমি কোম্পানির ডিটেলস সমস্তটাই দেখাবো, তারপরে আপনার কাজ স্টাডি করবেন। কোম্পানির ব্যবসা পছন্দ হলে এবং ভবিষ্যতে যদি সেই ব্যবসাটা বাড়তে পারে তবেই গিয়ে আপনার প্রফিট হবে, ব্যবসা না বাড়লে কোনোভাবেই প্রফিট হবে না, পরিষ্কার কথা। চলে আসি, তো দেখুন মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড হলো ভারতের একটি শীর্ষস্থানীয় এবং দ্রুত বর্ধনশীল অটোমোটিভ কম্পোনেন্ট প্রস্তুতকারক, যা মূলত ওয়্যারিং হার্নেস সলিউশন সরবরাহ করে। কোম্পানির পরিচিতি কি? প্রতিষ্ঠা হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, প্রতিষ্ঠিত হয় 2020 সালে। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল থেকে ডিমার্জ হয়, ঠিক আছে, ডিমার্জিংয়ের মাধ্যমে ডিমার্জিং হয়ে আলাদা করে লিস্টেড হয়। প্রধান কার্যালয় কোথায় আছে কোম্পানির? উত্তরপ্রদেশ, নয়ডা। এটি সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জাপানের সুমিতো ওয়্যারিং সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগ, ঠিক আছে। তো সম্বর্ধনা মাদারসন এবং সুমিতো ওয়্যারিং এই দুটো কোম্পানির মিলিতভাবে কোম্পানি চালায়। কোম্পানির কর্মী সংখ্যা ভারত জুড়ে প্রায় 50,000 প্লাস কর্মী আছে। কারখানা ও প্রযুক্তি কেন্দ্র ভারতের বিভিন্ন স্থানে 26টি উৎপাদন ও অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং প্রযুক্তি কেন্দ্র রয়েছে। ব্যবসার পরিধি ওয়্যারিং হার্নেস, প্যাসেঞ্জার ও কমার্শিয়াল যানবাহন, 2 ও 3 চাকার যান, কৃষি ও অফ হাইওয়ে যানবাহনের জন্য, উচ্চ ভোল্টেজ ওয়্যারিং সিস্টেমস, ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের জন্য প্রস্তুত করে কোম্পানি, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, যানবাহনের পাওয়ার সাপ্লাই ও ডেটা ট্রান্সফারের জন্য, অন্যান্য সেবা 3D ডিজাইন, প্রোটোটাইপিং, ভার্চুয়াল ও ফিজিক্যাল ভ্যালিডেশন এবং প্রযুক্তি ইমপ্লিমেন্টেশন সাপোর্ট। আর্থিক বাজার তথ্য, মার্কেট শেয়ার ভারতের ওয়্যারিং হার্নেস বাজারে 40% মার্কেট শেয়ার রাখে, যেটা আমি প্রথমেই বললাম। তো 40% যে কোম্পানি মার্কেট শেয়ার রাখে তাকে ছোটোখাটো কোম্পানি মনে করা কখনোই উচিত নয়। মার্কেট ক্যাপ আছে 25,191 কোটি, যাই হোক সেটা আমি ফান্ডামেন্টালি দেখিয়ে দিচ্ছি। এনএসিতে লিস্টেড আছে এবং বিএসসিতে এই কোডে তালিকাভুক্ত আছে। পি রেশিও, আরওই এগুলো সব দেখতেই পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? মাদারসন সুমি ওয়্যারিংয়ের লক্ষ্য হলো ভারতের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিফিকেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নতুন প্রযুক্তি গ্রহণ, গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ সিস্টেম সলিউশন প্রদান করে তাদের চাহিদা পূরণ, সেফটি ফার্স্ট, কোয়ালিটি মাস্ট নীতির মাধ্যমে উচ্চমানের পণ্য সরবরাহ। তো এই হচ্ছে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা আছে। কোম্পানির ব্যবসা সম্বন্ধে মোটামুটি বুঝে গেলেন। তো মেন হচ্ছে কোম্পানির ওয়্যারিং হার্নেসের কাজ। তো এই যে যত গাড়ির মধ্যে যে সমস্ত যত ওয়্যারিংয়ের কাজ হয় সেই সমস্ত ওয়্যারিংয়ের কাজে 40% মার্কেট শেয়ার রাখে কোম্পানির, ঠিক আছে। এবার চলে আসি আমি ফান্ডামেন্টালে। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 25,191 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ কোম্পানি। 25,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে এবং এখন যথেষ্ট কারেকশানে আছে। তাহলে মার্কেট ক্যাপ অনুযায়ী এখান থেকে অনেক গুণ বড় হতে পারে, তবে ব্যবসা ভালো করতে হবে তার জন্য। এবার দেখে নেবো আমরা কোয়ার্টারলি পারফরমেন্স। Q3 পারফরমেন্সটা একটু খারাপ হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম 2,326 কোটি থেকে কমে গেছিলো 2,300 কোটি। কন্টিনিউয়াসলি কোম্পানি রেভিনিউ Q1 কোয়ার্টার বেসিস কন্টিনিউ বাড়ছিল, যবে থেকে সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে। জাস্ট আগের কোয়ার্টারেই একটু নেগেটিভ হয়েছিল, এই কোয়ার্টারে আবার কিন্তু পারফরমেন্স দারুণ করেছে, 2,510 কোটি। তো প্রিভিয়াস কোয়ার্টার থেকে অবশ্যই বেড়েছে। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 2,233 কোটি, সেখান থেকেও কিন্তু বেড়েছে। ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই গ্রোথ, তার মানে রেভিনিউটা আবার কিন্তু সেই মাত্রায় ধরে নিল। তাহলে একটা কোয়ার্টার ডাউন হয়েছিল, পরের কোয়ার্টারে আবার রেভিনিউটা ঠিকঠাক এসছে। এবার চলে আসি নেট প্রফিট আগের কোয়ার্টারে 140 কোটি ছিল, যেটা বেড়ে 165 কোটি এবং কন্টিনিউয়াসলি যেভাবে বাড়ছিল আবার কিন্তু সেই বাড়তিটা ধরে নিল এবং ইপিএসও আমরা গ্রোথটা দেখতে পাচ্ছি। ইয়ারলি যদি দেখি তাহলে 191 কোটি ছিল, এখান থেকে একটু ডাউন, ইয়ারলি ডাউন। তো এই ইয়ারলি ডাউনের কারণে যদি মার্কেট নেগেটিভিটি দেখায় তাহলে সেখানে একটা সুন্দর অপরচুনিটি হবে বলে আমি মনে করছি, ঠিক আছে। তবে এই মানে ইয়ারলি পারফরমেন্সটা আমার মনে হচ্ছে না খুব একটা এফেক্ট পড়বে। কোয়ার্টারলি পারফরমেন্স খুব সুন্দর, দারুণ পারফরমেন্স করেছে। রেজাল্ট একদম ফাটাফাটি রেজাল্ট করেছে, যেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল, সেটা আপনি ইয়ারলি পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন।
2022 থেকে যদি দেখেন 5,600 কোটি বেড়ে 7,000 কোটি বেড়ে 8,300 কোটি, এখন 9,320 কোটি। ইয়ারলি পারফরমেন্স যথেষ্ট ভালো, ধীরে ধীরে বাড়ছে রেভিনিউ। নেট প্রফিট 411 কোটি, 487 কোটি, 638 কোটি, 606 কোটি। তো এই 2025 একটু ডাউন হয়ে গেছে, ঠিক আছে। বাকি পারফরমেন্স একদম ঠিক আছে। তো এই আগের কোয়ার্টারের জন্য ডাউনফলটা হয়েছে ইয়ারলি। যাই হোক, বাকি কোম্পানির কাছে রিজার্ভস বেড়েছে এবং বোরোয়িং রিজার্ভসের তুলনায় যথেষ্ট কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। তাহলে ফান্ডামেন্টাল সব দিক থেকেই ওকে দেখতে পাচ্ছি। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে প্রোমোটার স্টেক সামান্য 0.01% সেল করেছে, এফআইস হোল্ডিং বাড়িয়েছে, ডিআইস সামান্য পরিমাণে সেল করেছে এবং পাবলিক সামান্য পরিমাণে বাই করেছে। তবে পাবলিকের কাছে যা মাল আছে তার থেকে বড় প্লেয়ারদের কাছেই ম্যাক্সিমাম মাল পড়ে আছে। কোয়ার্টার রেজাল্ট আবারও ভালো এসছে। তো ওপর থেকে একটা দারুণ সুন্দর অপরচুনিটির মধ্যে অবশ্যই ছিল, ধীরে ধীরে রিকভারি করছিল। এই রেজাল্টটা আমার ব্যক্তিগত ধারণা পজিটিভ ওয়েতেই নেবে মার্কেট। তবে মার্কেট এখানে যা খুশি তাই হতে পারে। মার্কেট ভালো রেজাল্টেও খারাপ রিয়াকশান দেখায়, খারাপ রেজাল্টেও ভালো রিয়াকশান দেখায়, কিন্তু এই সমস্ত দেখলে আপনাকে চলবে না। মার্কেটের কাজই হচ্ছে আপ ডাউন করা। আপনাকে আপনার মতো প্রপার নিজের মাইন্ডটাকে সেট করে নিজের পদ্ধতি অনুযায়ী এগোতে হবে। সবসময় কোম্পানির বিজনেস দেখে ইনভেস্ট করবেন। যেখানেই ইনভেস্ট করবেন কোম্পানির বিজনেস এবং তার গ্রোথ, ভবিষ্যতে গ্রোথ আছে কি না মোটামুটি অনুমান করতে পারি আমরা, জাস্ট ব্যাস, এর বাইরে আর কিছুই করতে পারি। অনুমানের ভিত্তিতেই স্টক মার্কেটটা চলে। তো আমি এখানে আমার অনুমানটা শেয়ার করলাম, সেটা আপনার সাথে মিল নাও খেতে পারে, সুতরাং আপনি সবসময় আপনার স্টাডি করে নেবেন। ভিডিওটি কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ করার রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না, ডিসক্লেমার আবারও একবার দিয়ে রাখলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।